১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ঘোষণার পর তারা এ পার্টি নিষিদ্ধ করে দিল। আচ্ছা দুলাভাই, এই যে আপনাদের পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হলো, এরপর আপনারা করবেন কি? হামিদা প্রশ্নটা করতে চেয়েছিল খুবই সরলভাবে, কিন্তু ফিরোজ সহসা যেন তার চাচার মানসিকতা ওই কণ্ঠস্বরে লক্ষ্য করলেন। সেটা অবশ্য ফিরোজেরই দোষ। তিনি যদি সকল ঝোপেই বাঘ দেখতে শুরু করেন, তাহলে লোকে সেজন্য করবে কি? হামিদার একটি সরল প্রশ্নের উত্তরে ফিরোজ যা বললেন তা যেন তার চাচাকে শোনানোর জন্য। কি আর করব, তোমার মামাদের প্রেসিডেন্টের কাছে গিয়ে নাকে খত দিয়ে বলবো, যা ভাবার হয়েছে, এবারের মতো মাফ করে দিন। আর কখনো বলবো না যে আমরা বাঙালি, আর কখনো গণতন্ত্র চাইব না, অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের সঙ্গে সমতা দাবি করব না, তাছাড়া বাংলা ভাষা ভুলতে চেষ্টা করব, রবীন্দ্রসঙ্গীত শুনলে কানে আঙুল দেব, পরিশেষে তোমার মামার মতো দাড়ি রেখে দেব। এত দুঃখেও সুদীপ্তর হাসি পেল। হ্যাঁ, ফিরোজের ওইভাবে কথা বলার অধিকার আছে বটে। হামিদা তার না হয় ছাত্রী, ফিরোজের তো শালিকা, কিন্তু শালিকার ভূমিকায় হামিদা ভয়ানক অযোগ্যা প্রমাণিত হল। হয়তো সম্মুখে একজন শিক্ষকের উপস্থিতি তার কারণ। হামিদা শুধু বলল, আমি কিন্তু দুলাভাই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি এবং ইংরেজি পড়ছি বলে বাংলা ভুলতে চাই তাও নয়, অতএব আমাকে আপনার এইভাবে কথা বলা উচিত নয়। সুদীপ্ত দেখলেন এবার তাকে হস্তক্ষেপ করতেই হয়। ওরা দুজনেই পরস্পরকে ভুল বুঝেছে এবং এতক্ষণের স্বাভাবিকতা থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়েছে। একজন বন্ধু আর একজন ছাত্রী, দুজনের কথাই মনে রেখে সুদীপ্ত বললেন, ফিরোজের সঙ্গে তোমার সম্পর্কটাকে মনে রেখে কথা বলো হামিদা। কিন্তু হায়, কি উদ্দেশ্যে তিনি কথাগুলি বললেন আর তার ব্যাখ্যা হল কি রকম? মীনাক্ষী টিপ্পনি কাটলেন, আপনি বুঝি এখানেও মাস্তারি শুরু করলেন? ওই বদ অভ্যাসটা যে ছাড়তে পারিনে ভাবি, বিশেষ করে ছাত্রী পেলে। কণ্ঠস্বরটা ফিরোজের, কিন্তু একজন ছাত্রীর সামনে কি এমন করে বলাটা ঠিক হল ফিরোজের? সুদীপ্ত তাকানোর ভঙ্গি দেখেই ফিরোজ বুঝেছিলেন তার বন্ধু মনে আঘাত পেয়েছেন। কিন্তু বন্ধু এখন আঘাত পেলে চলবে কেন? এই তো কিছুক্ষণ আগেই বেশ উপদেশ বিতরণ চলছিল, এখন সেই উপদেশটা নিজেকেই দিলেই তো হয়। হামিদা তোমার ছাত্রী হতে পারে, কিন্তু আমার তো শালিকা, এবং তুমিও আমার বন্ধু, অতএব তোমাদের দুজনকে জড়িয়ে কোনো রসিকতার সুযোগ হাতছাড়া করি কেন? কিন্তু সুদীপ্ত ওই মুহূর্তে অতখানি ভাবতে পারেননি। তাই তিনি একটি গুরুতর কথা বলে ফেললেন, না না, আমরা ছাত্রছাত্রীতে কোনো প্রভেদ মনে রাখিনে, বিশ্বাস করো। মীনাক্ষী ও ফিরোজ এবার দুজনেই হেসে উঠলেন, এবং কথাটা বলার পর সুদীপ্তর মনে হল তাই তো, এত হালকা কথা তিনি তো সচরাচর বলেন না। কিন্তু তিনি জানতেন না যে গত ২-৩ দিনের ঘটনায় তার সেই পরিচিত সত্তা ও ব্যক্তিত্বর সবটুকু ওলটপালট হয়ে গেছে। সুদীপ্ত কিছুক্ষণ আর বলতে পারলেন না, কিন্তু বোঝা গেল হামিদা বাকপ্রিয় মেয়ে। কিছু না বলে বসে থাকার পক্ষে তার খুব কঠিন কর্ম। সে তার দুলাভাইয়ের সঙ্গে অনবরত কথা বলে যেতে লাগল। তার অনেকখানি সুদীপ্ত শুনলেন না, এবং মাঝে মাঝে শুনলেনও। তাতে ছাত্রীটিকে তার প্রিয়ংবদা মনে হল। প্রিয় কথাই হামিদা বলেছে। আপনারা যে যাই বলুন দুলাভাই, শেখ সাহেবকে কিছুতেই ওরা ধরতে পারেনি। কিন্তু শেখ সাহেবকে তোরা তো চিনিস নে, ফিরোজ মনে মনে বললেন। মুখে বললেন, স্বেচ্ছায় তিনি ধরা না দিলে কেউ তাকে ধরতে পারেনি, এবং পারবেও না। তবে কথা হচ্ছে, ধরা না দেওয়ার ইচ্ছাটা তিনি করেছিলেন কিনা। ফিরোজ জানতেন শেখ সাহেব ধরা দিয়েছেন, কেউ তাকে বাড়ি থেকে বের করতে পারেনি। শেষ মুহূর্তে এমনকি জোর করে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও ব্যর্থ হয়েছে। তবু এই মুহূর্তে ওই গুজবটার কিছু মূল্য আছে। দেশবাসী জানুক, তাদের প্রিয় নেতা তাদেরকে পথনির্দেশ করার জন্য বাইরেই রয়েছেন। বাইরে দরজা কড়া নাবার শব্দ হল। ফিরোজ গিয়ে খুলে দিলেন। কাকে চাই? কোথা থেকে আসছেন? লোকটি ভেতরে আসতেই সুদীপ্ত তাকে চিনলেন। আরে হাসমত খাজে, কি খবর? হাসমত একসময় তাদের নীলক্ষেত আবাসিক এলাকার দারোয়ান ছিল, মাত্র মাস ২ আগেও ছিল। এখন করছে কি? ব্যবসা করে হুজুর। হাসমত খা ব্যবসা করছে? ভালোই তো। বিহার থেকে মহাজোর হয়ে এসে হাসমত খা পিয়নের চাকরি করত একটা অফিসে, তাতে চলত না। অগত্যায় রাত্রে দারোয়ানি। রাত্রে তাদের এলাকা পাহারা দেবার ভার নেওয়ার ফলে আরও অতিরিক্ত ৬০ টাকা আয় হতো। এইভাবেই চলছিল। হঠাৎ গত জানুয়ারিতে নীলক্ষেতের চাকরি সে ছেড়ে দেয়। কেন ছাড়ল, কোথায় কি কাজ পেল ইত্যাদি কোনো প্রশ্নই তখন কারো মনে জাগেনি। কিন্তু এখন তো শুধাতেই হয়।
ব্যবসা করছো তুমি? কিসের ব্যবসা? মোহাম্মদপুরের ঠু মণিহারি দোকান পেয়েছি হুজুর। পেয়েছি মানে কিনে পাওয়া নয়, সে ইতিহাস কয়েকটি প্রশ্ন করে জেনে নিলেন তারা, অর্থাৎ সুদীপ্ত ও ফিরোজ। মীনাক্ষী ও হামিদা বাইরের লোকের সমাগম হতেই ভেতরে চলে গেছেন। হাসমতের কাছে সংক্ষেপে যা জানা গেল তাতে হাসমতের কোনো দোষ নেই। আমার কোনো দোষ নাই আছে হুজুর, জোর করে আমার কাছে দিয়ে গেল। লোকটির বাড়ি ছিল ময়মনসিংহে। গতকাল নাকি জোর করে তার মণিহারি দোকানটা সে হাসমতকে দান করে গেছে। হাসমত ছিল ওই দোকানের সেলসম্যান। গত জানুয়ারি মাসে সব রকমের চাকরি ছেড়ে দিয়ে সে এই কর্মে ঢুকেছিল। মোহাম্মদপুর এলাকায় অবাঙালি সেলসম্যান ছাড়া দোকানের পসার জমানো ছিল শক্ত। অতএব হাসমতকে নিযুক্ত করে ভদ্রলোক ভারী সুবুদ্ধির পরিচয় দিয়েছিলেন। তাছাড়া হাসমত বেশ চালাক চতুর লোক এবং ভারী বিশ্বস্ত। হাসমতের চেষ্টায় ১ মাসেই দোকানের আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। সবই তো বোঝা গেল, কিন্তু সেই বিশ্বাসের পুরস্কারস্বরূপ গোটা দোকানটাই একেবারে দান করে গেল। ওই রকম দান কেউ করে নাকি? সুদীপ্ত শুধালেন, লোকটা কি আর কখনো ফিরে আসবে না বলে গেছে? তা কিছু বলেনি হুজুর, খালি কাল সকালে হামারে চাবি দিয়ে বলে গেছে, রোজ তুমি দোকান খুলবে, আর কেউ পুচ করলে কিংবা লুট করতে এলে তুমি বলবে দোকানটা তোমার, বুঝলে? তাই নাকি? তারপর? তারপর নিজের হাতে তিনি বাংলা হরফে লেখা সাইনবোর্ড নামিয়ে ফেলেন। হামারে বলেন, উর্দুতে একটু সাইনবোর্ড লিখে এখানে টানিয়ে দিও। তুমি তা দিয়েছ তো? হ্যাঁ, হাসমত সে আদেশ পালন করেছে। সে তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী। আগে দোকানের নাম ছিল মুক্তা মণিহারি। এখন সেখানে গেলে দেখা যাবে বাংলা হরফের কোনো চিহ্ন তার ধারে কাছে কোথাও নেই। তার পরিবর্তে উর্দু হরফে সবুজ কালিতে লেখা হাসমত স্টেশনারি। ফিরোজ এতক্ষণ কিছু বলেননি, সব শুনছিলেন, এবং বুঝতে কোনোই কষ্ট হচ্ছিল না যে দোকানটাকে নিছুক বাঁচানোর জন্যই ভদ্রলোকের এত সব চেষ্টা। দোকানের মালিক অবাঙালি এমন একটা ধারণা বাইরে প্রচারিত থাকলে তবেই ওই এলাকা তার লুটপাটের কবল থেকে রেহাই পেতে পারে। ঠিকই ভেবেছিলেন ভদ্রলোক, কিন্তু যে সর্ষে দিয়ে ভূত ভাগানোর আয়োজন করেছেন সেই সর্ষেতেই যে ভূত। ফিরোজ শুধালেন, আচ্ছা ধর কয়েকদিন পর যদি দোকানের মালিক ফিরে আসেন, তো হাম কিয়া কারেগা? দোকানের মালিক তো এখন হামি। ও তো এখন হামারা দোকান আছে। তা আছে থাক, কিন্তু সেই ভদ্রলোক এসে ফেরত চাইলে? কিয়া বাত, খয়রাত করে আবার তা ফেরত চাইবে? চাকুমারে একেবারে হলাক করে দিব নাকি? দুজনেই অবাক হয়ে লক্ষ্য করেন হাসমত এখন আর সেই পিয়ন নয়, যেন এখন সে এই একদিনেই তাদের সঙ্গে সমমর্যাদা সম্পন্ন ভদ্রলোক হয়ে উঠেছে। তা যা খুশি হোক গে, আর ভাবা যায় না। কত আর অত্যাচারের অবিচারের যন্ত্রণা পোহানো যায় না, ওই প্রশ্ন আর নয়। ফিরোজ কাজের কথা পারলেন। এখানে এসেছ কি উদ্দেশ্যে? গাজী সাহেব কায়েকটো ক্ষত হয়। গাজী সাহেব অর্থাৎ ফিরোজের চাচার কাছে একটা চিঠি নিয়ে এসেছে হাসমত। কার চিঠি? সে কথা কি আর বলবে? এখন সে একটা দোকানের মালিক, অতবে বুদ্ধিমান হয়েছে বই কি, তবু একটু বাজিয়ে দেখা যাক না। খত পাঠালো কে? মৌলানা সাহেব ভেজ দিয়া। কোন মৌলানা? দেখা গেল হসমত খা এই লাইনে একজন কবেট। সর কথা অকপটে বলে ফেলল। এমনকি যখন শুনল যে ফিরোজ হচ্ছেন গাজী সাহেবের ভাইপো, তখন বিনা দ্বিধায় চিঠিখানা ফিরোজের হাতে সঁপে দিয়ে চলে গেল সে। গাজী সাহেবের মতো লোকের ভাইপো যখন, তখন সে ইমানদার না হয়ে যায় না? হসমতের চিন্তার দৌড় এর চেয়ে বেশি হবে কি করে? কিন্তু হসমত বড় উপকার করে গেল। চিঠিখানা তার চাচার নয়, তারই পাওয়ার দরকার ছিল বেশি। খোদ সামরিক কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যক্তিগত পত্রে মৌলানার একান্ত বিশ্বাসভাজন গাজী সাহেবকে অত্যন্ত জরুরি কয়েকটি কথা লেখা হয়েছে। তার সার কথা হচ্ছে, সামরিক কর্তৃপক্ষের এই মুহূর্তে কিছু দালাল দরকার। মুসলিম লীগ বা জামাতে ইসলামের লোক হিসেবে যারা চিহ্নিত হয়ে আছে, তাদের কথার এখন খুব একটা দাম হবে না। সেজন্য খুদ আওয়ামী লীগের কোনো লোক পেলে ভালো হয়। গাজী সাহেব তার ভাইপো ফিরোজকে যদি হাত করতে পারেন, তাহলে মৌলানা জানিয়েছেন সরকার তাকে একটা আমদানি লাইসেন্স দিতে রাজি আছে। ফিরোজকে কি করতে হবে তারও সামান্য ইঙ্গিতপত্রে আছে। আপাতত সামরিক বাহিনীর কাজ সমর্থন করে একটা বিবৃতি দিতে হবে। বলতে হবে আওয়ামী লীগের কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যে দেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তার সাথে অধিকাংশ আওয়ামী লীগ সদস্যের কোনো যোগ নেই। ওই দুষ্কৃতিকারীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীকে যে ব্যবস্থা নিতে হয়েছে সেটা যথেষ্ট সময় উপযোগী হয়েছে। ওই ব্যবস্থা গৃহীত না হলে দেশ জাহান্নামে যেত, ইত্যাদি। পরিশেষে বলা হয়েছে, ফিরোজ কথা শুনতে না চাইলে তাকে যেন ভয় দেখানো হয়, তার ঘরবাড়ি লুটপাট করা হবে, তাকে ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে পীড়ন চালানো হবে।
পরিশেষে সামরিক আদালতে বিচার করে হত্যা করা হবে। চিঠিখানা পড়ে তা নীরবে ফিরোজ সুদীপ্তর হাতে চালান করে দিলেন। ইংরেজিতে টাইপ করা একখানা চিঠি, নিচে মৌলানা নাম সই করেছেন আরবিকে। সুদীপ্ত পড়তে পড়তে শুনলেন ফিরোজ বলছেন, কলেজদের এটা কি রসিকতা নাকি এ বেকুফের স্পর্ধা? যা খুশি আমাদের দিয়ে কুড়িয়ে নেওয়া যায় বলে মনে করে নাকি? আবার কাকে গালাগালি শুরু করলে? বলতে বলতে মীনাক্ষী এলেন ঘরে, তার সঙ্গে হামিদার হাতে চায়ের সরঞ্জাম। চাচি কিছু নাস্তা দিতে চেয়েছিলেন, কিন্তু মীনাক্ষী বাধা দিয়েছেন। এইমাত্র ওরা সব খেয়ে বেরুল, আর কিছু লাগবে না, শুধু চা দিন। স্যারকে শুধুই চা দেওয়া যায় নাকি? হামিদা বাধা দিতে গিয়েছিল, কিন্তু মীনাক্ষীর ধমক খেয়ে থেমে যেতে হয়েছে তাকে। তোর স্যার যখন তোর বাড়ি যাবে তখন তোর ইচ্ছে মতো খাওয়াস, এখন আমাদের বাড়িতে কি খাওয়ানো দরকার সেটা আমরা বুঝব। মীনাক্ষী ঠিকই বলেছেন, তখন মাত্র চায়ের পিপাসা ছিল ওদের। চা খেতে খেতেই চাচা এলেন। পর্দার ফাঁক দিয়ে চাচাকে দেখা গেল, কিন্তু চাচার পেছনে ওরা কারা? সশস্ত্র ফৌজের একটা ক্ষুদ্র দল যে। সকলেই শিউরে উঠলেন, চকিতে সকলের মনেই নানা কথার বিদ্যুৎ খেলে গেল। চাচা আমাদেরকে আর্মির হাতে তুলে দিবে নাকি? আমার জন্য আমার বন্ধুও মরবে? আমি এখানে, ভদ্রলোকের কোন আত্মীয় আর্মিতে থাকেন নাকি? নাকি অন্য কিছু ব্যাপার আছে? কি থাকতে পারে এখানে? ও মা, মিলিটারি যে, মামার বাড়ি সার্চ করবে নাকি? তাহলেই হয়েছে, লোকগুলো তো ভরা আছে গ্যারেজে। লোকগুলো মানে ৩ জন পুলিশ, রাজারবাগ পুলিশের লোকরা। আর্মির সাথে যুদ্ধ করে কিছু ওদের মরেছে, কিছু পালিয়েছে, অনেকেই আশ্রয় নিয়েছে আশেপাশের বাড়িতে। চাচার বাড়িতে যে ৩ জন এসেছিল তাদেরকে বেশ সমাদরেই চাচা বরণ করেছিলেন। কারফিউ ওঠার সঙ্গে সঙ্গেই গতকাল ওরা পালাতে চেয়েছিল, কিন্তু চাচা বলেছিলেন, না বাবারা, ওই চাচ করবেন না, অবস্থা একটু শান্ত হোক, আমি নিজে গাড়িতে করে আপনাদেরকে সাভারে অথবা ডেন্ডার ওই দিকে কোথাও রেখে আসব। এ কথায় খুবই আশ্বস্ত হয়েছিল পুলিশ ৩ জন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল মনে মনে। তারা যে এমন একজনের ঘরে ঠাঁই পেয়েছে, সে একান্তই কপালের গুণে। আহা, মানুষ তো নয় গো, যেন ফেরেশতা একেবারে। নামাজ কালাম, মুখভরা দাড়ি দেখলেই ভক্তি হয়। গ্যারাজ থেকে অচল গাড়িখানা বের করে সেইখানে জীর্ণ কম্বল ও তোষ্ক বিছিয়ে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। তাতে অসুবিধায় বিশেষ ছিল না, কারণ ঘরখানা প্রথমে তৈরি হয়েছিল চাকরদের বাসের জন্যই। অতএব একটা ছোট্ট জানলা সেখানে ছিলই। পরে ওটাকে গ্যারাজ বানানোর জন্যে সামনের দিকটা ভেঙে দরজা বড় করা হয়েছিল, কিন্তু জানলাটি বন্ধ করা হয়নি। পুলি ৩ জনকে সেখানে পুরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে রাখা হতো, যেন কেউ সন্দেহ না করে। ঘরে দেওয়া হয়েছিল পেশাব ইত্যাদির জন্য একটা খালি কেরোসিনের টিন এবং ১ কলসি পানি। অতএব ব্যবস্থাটাকে পুলিশের কাছে যতদূর সম্ভব নিখুঁত বলেই মনে হয়েছিল। খাবারের সময় ঘরে ডেকে নিয়ে গিয়ে খাওয়ানো হতো, সেটাই ওদের নিকট প্রতীয়মান হতো পরম সমাদর বলে। ২৮শে মার্চের বেলা প্রায় ৩টের দিকে পরম সমাদরে গ্যারাজের তালা খুলে ফিরোজের চাচা গাজী মাসুদ উর রহমান বাঙালি পুলিশ ৩ জনকে পাঞ্জাবি সৈনিকদের হাতে তুলে দিলেন। কর্তব্য সমাধা করে একটা পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলে চাচা ঘরে এসে সোফার উপর বসলেন। হামিদাকে বিজলি পাখা চালিয়ে দিতে বললেন এবং ফিরোজের দিকে লক্ষ্য করে বললেন, একটা দায় চুকল, হুহ, কি যে দুশ্চিন্তায় ছিলাম বাবা। অতপর নিজেই আনুপূর্বিক ঘটনার বিবরণ দিয়ে বললেন, তোমরা হয়তো ভাবছ আমি বেইমানি করলাম, আশ্রিতকে রক্ষা করা আশ্রয়দাতার কর্তব্য। হ্যাঁ বাবা, আমি সে কথা ১০০ বার মানি। আশ্রিত যদি আমার নিজের জীবনের শত্রু হতো, আমি তাকে জীবনের বিনিময়ে হলেও রক্ষা করতাম, কিন্তু এই পাকওয়াতানের সাথে বেইমানি কিছুতেই আমরা সইব না। ফিরোজ বা অন্য কেউ কিছু না বলতে দেখে তিনি আবার বলা শুরু করলেন, আগে তো দেশ, তারপর মানুষ, বলো একথা তুমি মানো কি না? না, আর চুপ থাকা যায় না, কিছু বলতেই হয়, কিন্তু সোজা কথা তো বলা যাবে না, কে জানে তাদেরও দশা ওই পুলিশের মতো হয় নাকি। ফিরোজ একটু ভেবে বললেন, না চাচা, আগে ইসলাম, তারপর দুনিয়ার যা কিছু সব। বলো কি বাবা, ঠেলা কে মতি ফিরল নাকি? এমন কথা তো এর আগে কখনো তোমাকে বলতে শুনিনি। না, তা বলে সহজে বিশ্বাস করছি না, তুমি ঠাট্টা করছো বোধহয়। চাচা তবে ঠিকই ধরেছে তো। মনে মনে ফিরোজ একটু হাসলেন এবং চুপ করে গেলেন। সুদীপ্ত ব্যাপারটা বুঝে ফেলেছেন ততক্ষণে। তিনি একটু অভিনয়ের চেষ্টা করলেন, ফিরোজকে সমর্থন করে বললেন, জি না, ঠাট্টা করবেন কেন, ঠিকই তো বলেছে। আপনাদের মতো বুদ্ধি বিবেক যাদেরই আছে তারাই বলবেন ইসলামকে বাদ দিলে এই পাকপাতানের কোনো অস্তিত্ব কোনোখানেই টেকে না। সুদীপ্ত ফিরোজের চাচাকে খুশি করতে চাইছিলেন, কিন্তু সব কাজ সকলে পারে,
অন্তত সুদীপ্ত যা করতে চাইছিলেন সেটা যে পারেননি, সেটা চাচার পরবর্তী কথাতেই বোঝা গেল। চাচার কণ্ঠস্বরে বেশ উত্তেজনা। কি বলছেন সাহেব? আমাদের বুদ্ধিবিবেক আপনাদের নেই? আপনাদের বুদ্ধিবিবেক কি কয়? না, সুদীপ্তর মতো ভদ্রলোকের কাজ নয় চাচার মুখোমুখি হওয়া। অতএব সুদীপ্তকে আড়ালে দিয়ে ফিরোজ সামনে এলেন। আমাদের বুদ্ধি বিবেক দিয়ে তো চাচা আপনাদের পাকিস্তান চলবে না, সেজন্যই বলা হচ্ছে। কিন্তু ফিরোজের আর বলা হল না। তার কথায় আরও তেতে উঠে চাচা আরও বেশি মাত্রাজ্ঞান হারালেন এবং ফিরোজকে তার বক্তব্য শেষ করতে না দিয়ে বলে উঠলেন, কিয়া বাত! আপনাদের পাকিস্তান শুধু আমাদের, তোমাদেরও নয়? মনে মনে চাচা এবার খুব খুশি। কেমন ঠেসে ধরেছি বাবা, পলিটিক্স আমাদেরও জানা আছে, তোমাদের ভেতরে কি আছে আমরা তা দেখতে পাই। মনে কর, পাকিস্তানকে তোমরা যে কখনো মেনে নিতে পারোনি, সে কি আমরা জানি নে? সামান্য একটু বিরতি দিয়ে চাচা আরও বললেন, সেই জন্যই তো ইয়াহিয়া খানকে এমন কঠোর ব্যবস্থা নিতে হলো। এছাড়া দেশকে বাঁচানোর আর কি পথ ছিল বল? তা ঠিক, তার চাচার পক্ষে ঠিক এই রকমটাই ভাবা স্বাভাবিক। ইয়াহিয়া খানের এত নরহত্যার সমর্থনও তাহলে আছে দেশে। অবশ্যই চাচা বলবেন, নরহত্যার সমর্থক আমরা নই, তবে আমাদেরই কর্মের ফলে যে ইয়াহিয়া খানকে এই নরহত্যার পথ বেছে নিতে হয়েছে, সেই সত্যকে তো বাবা অস্বীকার করতে পারবে না, তাই নাকি চাচা? এ যে খোদ ইয়াহিয়া খানের কণ্ঠস্বর মনে হচ্ছে, এবং ইয়াহিয়া খানের শয়তানির জবাব তো আজ একটাই, সেটা কোনো মানব কণ্ঠের ভাষায় দেওয়া যাবে না, আর দিতে হবে অস্ত্রের ভাষায়। চাচা, তোমার জন্য মনে হচ্ছে তেমনি অস্ত্রের জবাব আবশ্যক হয়ে পড়েছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন লাঠির যুক্তি ছাড়া আর কোনো যুক্তির পথে এগোনো যায় না। কিন্তু এই মুহূর্তেই ফিরোজ তার চাচাকে লাঠি দেখাতে চান না। তিনি প্রবল চেষ্টায় শান্ত কণ্ঠে বললেন, কিন্তু এহিয়ার কর্মের ফলেই যে আমাদেরকে অহিংস অসহযোগ আন্দোলনের পথ বেছে নিতে হয়েছিল, সেইটাই বা আপনি অস্বীকার করবেন কি করে? অহিংস আন্দোলন দমনের জন্য। অহিংস আন্দোলন? ফিরোজের কথা শেষ হবার আগেই চাচা প্রায় গর্জন করে উঠলেন, বাঙালি বিহারি দাঙ্গা হয়নি ঢাকা শহরে, আমি তা সচক্ষে দেখেছি। তবু বলবো দাঙ্গা হয়নি। ফিরোজের কণ্ঠে উত্তেজনা আর গোপন থাকল না। দাঙ্গার চেষ্টা হয়েছিল মাত্র, এবং সেজন্য গোপন উস্কানি ছিল ইয়াইয়া সরকারের। আমরা যথাসময় সে চেষ্টা বানচাল করে দিয়েছি। তা না করলেই ঢাকা শহরে একজনও বিহারি বেঁচে থাকত ভেবেছেন? না, ওই সব ভাবতে চাচা রাজি নন। তিনি কেবল সেইটুকু ভাবতেও বলতে পারেন যেটুকু তার মনিবরা তাকে শিখিয়ে থাকেন। অতএব কেবল সেই শেখানো কথার পুঁজি নিয়ে তিনি ভাইপো ফিরোজের সাথে বেশিক্ষণ কথা বলতে পারেন না। কিন্তু সে তো অন্য সময়ের কথা। এখন যে সময়টা তাদের অত্যন্ত অনুকূলে যাচ্ছে বলে তারা মনে করেন, সেই সময়ে তাকে ভাইপোর কাছে হার মানতে হবে। যুক্তিতে না পারলে শক্তিতে হারাবে কে? চাচা তাই বলে উঠলেন, কি বলছো বাবা? ঢাকা শহরে একজনও বিহারিকে রাখতে না, আমরা তাহলে কি বসে বসে তামাশা দেখতাম? বিহারিরা মুসলমান না, নিরপরাধ মুসলমানের রক্তে মাটি ভিজিয়ে তোমরা আমাদের হাত থেকে রেহাই পেতে ভেবেছ? শেষের কথাগুলি দাঁতে দাঁত চিপে এমন ভঙ্গিতে চাচা বললেন যে মেয়েরা তো মুখে আঁচল দিয়ে হেসেই ফেললেন। ফিরোজ হাসলেন না, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভণ্ডামির একটা তো সীমা থাকা দরকার। এক্ষুনি বললেন, আমরা বিহারি মেরেছি বলে ইয়াহিয়া সৈন্য লেলিয়ে দিয়েছে আমাদের পেছনে। এখন আবার বলছেন, আমরা যদি বিহারিদের রক্তে ঢাকার মাটি ভেজাতাম তাহলে তারা তা সহ্য করতেন না। আমরা তাহলে চাচা করেছি কোন কামটা? বিহারি মেরেছি না ভবিষ্যতে মারতাম? কিন্তু এ প্রশ্ন ফিরোজ তুললেন না। অন্য একটি কথা তার মাথায় এসেছে। তিনি বললেন, কিন্তু এখন তো চাচা মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়ে গেল, নাকি করেছেন সেজন্য বা করছেন? উঠুন, ইসলামী জোশ একটু দেখান। চাচা সহসা গম্ভীর হয়ে গেলেন। হাতের লাঠি আস্তে মেজের ওপর ঠুকে বললেন, বাবা ফিরোজ, তোমার সঙ্গে আমার রসিকতার সম্পর্ক নয়। তুমি বলছো মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়েছে, আমি বলছি হয়নি। বলতে বলতেই চাচার কণ্ঠস্বর সপ্তমে চড়ল আবার তেমনি দাঁতে দাঁত চিপে বললেন, যারা সব মরেছে তারা মুসলমান বলতে চাও? তারা দেশের দুশ্মন, তারা কাফের। সহসা হামিদা কি মনে করে কথা বলে উঠল, কিন্তু মামা, আমাদের মনিরুজ্জামান স্যার সম্পর্কে শুনেছি খুবই ইমানদার ও পরহেজগার ছিলেন। তির্যক দৃষ্টিতে ফিরোজের চাচা হামিদার দিকে তাকালেন, কিন্তু ধীর কণ্ঠে বললেন, ওটাতেই বুঝবি না মা, আল্লাহ পাক ওটা ইমানদারের ইমান পরীক্ষা করেছেন। এই সময় বেলা এসে তার আব্বার কোলে চড়ে গলা জড়িয়ে ধরল, চল বাড়ি যাবে না আলু? তাই তো মা, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। চাচার সঙ্গে ফিরোজের আলোচনা এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে মাঝখানে কাউকে এসে দুজনের দু কান ধরে দুদিকে সরিয়ে দেওয়াই তো কর্তব্য। হ্যাঁ, সে কর্তব্য পালনের উপযুক্ত ব্যক্তি এখানে বেলাই হতে পারে। হ্যাঁ মা, চল যাই, তোমার আম্মাকে ডাক। তারপর ফিরোজের পানে তাকিয়ে, চল উঠি।
ফিরোজ এই কথাটি প্রতীক্ষাতেই ছিলেন যেন। যদিও এ বাড়িতে আজকের রাতটা থাকবেন বলেই এসেছিলেন, তবু এখন এখান থেকে বেরোতে পারলেই যেন বাঁচেন। পুলিশ ৩ জনকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে দেখেও এখানে রাত্রিযাপন করবেন এতখানি সাহস কিংবা নির্বুদ্ধিতা কোনোটাই ফিরোজের ছিল না। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে তাই তো, হাতের ঘড়ির পানে তাকিয়ে, ঘড়ি দেখতে দেখতে এখনই তো বেরোনো দরকার। মীনাক্ষী, ভাবিকে ডাক। মীনাক্ষী? বৌমার ওই নাম রাখা হয়েছে বুঝি? গাজী সাহেব কেবল নাজমা নামটাই জানতেন। কি সুন্দর নাম, নাজমা, তাও পছন্দ নয় ছেলের। ও যে মুসলমানের নাম। তা বাবা, হিন্দু মেয়ে বিয়ে করলেই পারতে, একটা মুসলমান মেয়েকে হিন্দু বানানো কেন? না, কথাটা চেপে রাখা যায় না। গাজী সাহেব বলেই ফেললেন, বাবা ফিরোজ, একজন মুসলমানকে হিন্দু বানানো যে কত বড় কবিরা গুনাহ, তা জানো? না। ততক্ষণে নাজমা তত ভেতরে চলে গেছেন। পেছনে পেছনে হামিদাও গেছে। বেরিয়ে পড়ার জন্য ফিরোজ মন প্রস্তুত করে ফেললেন। হ্যাঁ, বেরোতেই হবে। থাকবেন বলে এসেছিলেন, কিন্তু থাকাই যখন হবে না, তখন আর এক মুহূর্তও না। পথ যে কি ভয়াবহ সে অভিজ্ঞতা আসবার সময়ই হয়েছে। এতক্ষণে তা আরও ভয়াবহ হওয়ার কথা। কারফিউ শুরু হতে কত দেরি আর? এখনও ৪৫ মিনিট। না, সময়টা কম নয়। তবু যত তাড়াতাড়ি বেরোনো যায়, ফিরোজ ভাবছিলেন। এমন সময় চাচার ওই প্রশ্ন, মুসলমানকে হিন্দু বানানো যে কবিরা গুনাহ, তা কি জানো? হ্যাঁ, জানি। কিন্তু বাঙালিকে খোট্টা বানানোর চেষ্টা তার চেয়েও জবর গুনাহ। কিন্তু খাক, কথা বললে কথা বেড়ে যাবে। কথা বাড়িয়ে বাড়িতে আর তিনি সময় নষ্ট করতে চান না। তাই তিনি যেন শুনতেই পাননি, এমনিভাবে অন্যমনস্ক থাকতে চেষ্টা করলেন। কিন্তু চাচা তা থাকতে দেবেন কেন? তবে চাচা আর আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু বললেন না, যেন স্বগতোক্তি করলেন। এই জন্যই তো বাপ তোমাদের দলকে এখানে নিষিদ্ধ ঘোষণা করতে। ফিরোজ মনে মনে ঠিক করেছিলেন কিছু বলবেন না, কিন্তু স্বভাব যাবে কোথায়, বলে উঠলেন, মনে হচ্ছে যেন আপনিই আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আলবত করেছি, কেন করব না? তোমরা বসে বসে এখানকার মুসলমানগুলোকে হিন্দু বানাবে, আর আমরা তাই দেখব হাঁ করে? আমাদের ঈমান কি এতই কমজোর হয়ে গেছে? না, আর কিছু বলা হবে না। তার বলতে ইচ্ছে হয়েছিল, বাংলা শব্দের নাম রাখলেই যদি মুসলমানিতু চলে যায়, তবে সে তো যাওয়াই উচিত চাচা। কিন্তু না, থাক, যাবার সময় আর তিক্ততা বাড়িয়ে লাভ নেই। ওই তো মেয়েরাও সরবেই বেরিয়ে এসেছে। চল, যাওয়া যাক। আচ্ছা, আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝে এসো বাবা, আজ এসে যা উপকারটা করেছ। কিভাবে? ওই যে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। শহরের যা অবস্থা, গাড়ি না হলে বেরোনোই দায় এখন। আর ফোনও অচল হয়ে আছে সারা শহরে। অথচ দেশদ্রোহী কজন গাদ্দার পুলিশকে যে বাড়িতে ধরে রেখেছিলাম, সে খবরটা ওদেরকে দেওয়ার দরকারও ছিল খুবই। তাই নাকি? তা সে খবরটা এত ঘটা করে দেওয়ার দরকারটা কি শুনি? বাড়িতে আর্মি আসা দেখে তো সেটা অনুমান করা গিয়েছিল। তবে মনে কোনো বদমতলব আছে নাকি? এই জন্য তো এখনও তুমি জাত রাজনীতিক হতে পারোনি। ফিরোজ নিজেই নিজেকে শোনালেন, এতখানি বোকামির কোনো মানে হয়? চাচাজি জামাতে ইসলামের লোক, ওখানে আপাতত আত্মগোপন করে বাইরে যাবার পথ খুঁজবেন। ছেলের কি আশা? এখনও যদি জামাতে ইসলাম না চিনে থাকো, রাজনীতি ছেড়ে দাওগে। গাড়ি ছেড়ে দেবার মুহূর্তে চাচা শুধিয়ে বসলেন, আচ্ছা, তোমার বাড়িতেই যাচ্ছ তো বাবা? মানে দরকার পড়লে তোমার বাড়ি গেলেই তোমাকে পাবো তো? চাচার মুখের দিকে তাকালেন ফিরোজ। কি ধরনের দরকার চাচা? তোমার চোখে ওটা কি? ওই ধূর্ত হায়নাটাকে এখনও চিনতে ভুল হবে ভেবেছ? ফিরোজ মুখ ফিরিয়ে নিলেন। হ্যাঁ, পাবেন, তবে দেশ যেদিন স্বাধীন করতে পারব সেই দিন। বলেই তিনি সঙ্গে সঙ্গে গাড়িতে স্টার্ট দিলেন, আর একটা কাগজের ঢেলা ছুঁড়ে দিলেন চাচার গায়ে। ওটা সেই হাসমাত খানের বই আনা চিঠি। কিন্তু চিঠি চাচার হাতে রইল, সেটা কি? সে কৌতূহলের চেয়েও বড় একটা বিস্ময় বিমুঝতা ছিল চাচার মনে। হ্যাঁ, বেতুমিজ খৈঁপো বলে কি, এখনও তবে বিষধাত ভাঙেনি। আচ্ছা, কিন্তু হায়, ভাইপো যে নাগালের বাইরে, এখন যে হাত পা কামড়াতে ইচ্ছে করে। জাহেলটাকে এমনি ছেড়ে দিলাম। এটা কি দিয়ে গেল? চাচা চিঠিটা পড়লেন এবং সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। তারপর কোরআনের একটি আয়াত পড়ে বলে উঠলেন, ওরে আল্লাহ, ওদের অন্তকরণ শিলমোহর করে দিয়েছে, ওদের কি আর সুপথে ফেরানো যায়? ওরা জাহেল। কিন্তু একটা জাহেলকে ছেড়ে দিলেন তিনি। হায় হায়, মিলিটারি তো এসেই ছিল বাড়িতে, একই সঙ্গে দুই কাজ হয়ে যেত। লাভের মধ্যে গাড়িখানা মানা পেয়ে যেতেন। কিন্তু এখন যা পোস্তানোই সার। এক কাজ করা যায়, কিন্তু ছাই, ফোনও তো অচল। সচল থাকলেই বা কি হতো? গাড়ির নাম্বার জানা আছে?
ও দেখো, গাড়ির নাম্বারটাও নেওয়া হয়নি। যাহ, সব হাতছাড়া হয়ে গেল। হামিদার আমার সঙ্গে চলে আসতে চাইছিল। মীনাক্ষী গাড়ির মধ্যে কথাটা ফিরোজকে জানাবার অবকাশ পেলেন। ফিরোজ খুব সহজভাবে নিলেন কথাটা। এখন আর ওই কথার কোনো মানে হয় না। অতএব যেন একটা সংবাদ শুনলেন, যেন হামিদা নামে একটা মেয়ের মনের ইচ্ছেটাকে জানা গেল মাত্র। এমনি একটা ভাব নিয়ে তিনি শুধু বললেন, ওখানে থাকা তো হামিদার পক্ষে কষ্টকরই বটে। শুধুই কষ্টকর, হামিদার পক্ষে ওটা আস্ত একটা জাহান্নাম। আমিনা তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তিনি সারাক্ষণ অন্দরমহলে ছিলেন, বাইরের ঘরে একবারও আসেননি। সেখানে ভেতরের ঘরের প্রতিটি জানলা পুরো পর্দা দিয়ে ঢাকা। মুহূর্তের জন্য তার কোনো এক প্রান্ত একটু ফাঁক করার হুকুম নেই। বারান্দা ঘন চিক দিয়ে ঘেরা। মানুষ ওখানে থাকে কি করে? শুধুই আলো বাতাসের অভাব যে তাই নয়, ভীষণ নোংরাও বটে। আর বাতাস ওর মধ্যে ঢুকতে না পারলেও মাছি ঠিকই ঢোকে। এত মাছি সারা ঘরে, ছিছি, সারা গা ঘিন ঘিন করে এখনও সেই দৃশ্য মনে পড়লে। ওর মধ্যে স্বাস্থ্য বাঁচে, কিন্তু চাচার ইসলাম তো বাঁচে। আমিনার বাঁচতে ইচ্ছে করেনি। অন্তত একটা রাতও যে এখানে কাটাতে হবে, মনে তেমন সম্ভাবনার উদয় হতেই আমিনা মরে যেতে ইচ্ছে করেছিল। কিন্তু প্রাণ পেয়ে যেন বেঁচেছেন। যখন মীনাক্ষী গিয়ে খবর দিয়েছেন, না ভাই, এখানেও থাকা হচ্ছে না আমাদের। আবার যে কোথায় যাই? চলুন না, সকলে আমার খালার বাসায় যাই। বেশ বড় বাড়ি ওদের। ফিরোজের চাচি তখন সেখানে ছিলেন না, কিন্তু হামিদা ছিল। মীনাক্ষীদের চলে যাবার কথা শুনে হামিদার মন খারাপ হয়েছিল খুবই। সে মীনাক্ষীকে অনুরোধ জানিয়েছিল, আমাকেও শুদ্ধ আপনাদের সঙ্গে নিয়ে চলুন না বুবু। এখন মীনাক্ষীর বারবার মনে হতে লাগল মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো। কিন্তু নিজেরাই তারা কোথায় যাবেন, সেই অনিশ্চয়তার মধ্যে তখন হামিদার অনুরোধকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। এত বেশি নির্জনতা কি সহ্য করা সম্ভব? বড় রাস্তায় নামতেই নির্জনতার বিভীষিকা তাদেরকে চারপাশ ঘিরে আক্রমণ করল। এই বিভীষিকার মধ্যে দিয়ে বোধহয় তাদের এ যাত্রা আর ফুরোবে না, এমনি মনে হতে লাগল। কিন্তু সব যাত্রাই তবু ফুরোয়। কিছুক্ষণের মধ্যেই তারা মানুষের দেখা পেলেন। শান্তিনগর বাজারের কাছে বহু মানুষ। আসবার সময় তো এখানে একটি জনপ্রাণীও ছিল না, কিন্তু এখন এত মানুষ, একসঙ্গে অনেক মানুষ, মানুষের চিৎকার এবং সারি সারি ট্রাক। এ দেখে মনে বল পাবার কথা, কিন্তু ফিরোজের বুক কেঁপে উঠল। কোনো বিজন প্রান্তরে একটি মানুষের জন্য সমস্ত চিত্ত যখন পিপাসিত, তখন যদি মানুষের দেখা মেলে, কিন্তু পরক্ষণেই যদি বোঝা যায় সে মানুষেরা সব মানুষ উড়ে। প্রথমে যাদের মানুষ মনে হয়েছিল, ফিরোজরা দেখলেন একটিও তারা স্বাভাবিক মানুষ নয়, কিছু সৈনিক এবং অধিকাংশ লুটেরা। আপনিই গাড়ির গতি মন্থর হয়েছিল, মূলত ভয়ে, সামান্য কৌতূহলও তার সঙ্গে ছিল। এতগুলো মানুষ এখানে করছে কি? বাজার লুট করছে। বুঝতে বেশি বিলম্ব হয়নি ফিরোজের। প্রথমেই বুঝলেন জনতার ভাষা, বাংলা নয়। উর্দু ভাষার প্রবল বাক্যস্রোত অনর্গল প্রবাহিত হচ্ছে, আর বোঝাই হচ্ছে ট্রাকগুলি গম, ছোলা, গুঁড়োদুধের টিন, চা, চিনি, কেরোসিন, ঘি, সোয়াবিন এবং সেই সঙ্গে আরও কত কি। 5টা ট্রাক ইতিমধ্যেই বোঝাই হয়ে গেছে, ঝষ্টটি বোঝাই হচ্ছে, আর একটি জওয়ান মুভি ক্যামেরায় সেই বাজার লুটের ছবি নিচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু কেন? কারণটা সেই মুহূর্তেই ফিরোজ বুঝতে পারেননি। বুঝেছিলেন বহু পরে, যখন একটি সাংবাদিক সম্মেলনে ইয়াহিয়া খান বলেছিলেন, বাঙালিরা বিহারীদের প্রাণ নিতে এবং সম্পত্তি লুটপাট করতে শুরু করলে তখন বাধ্য হয়ে তাকে সেনাবাহিনী শহরে নামাতে হয়েছিল। ওরে হারামজাদা! ফিরোজ উত্তেজিত হয়েছিলেন সেদিন, কিন্তু আজ কেমন যেন একটু ভয় করতে লাগল। অবশ্যই বাজারে উর্দুর সংলাপ বিচিক্ষা চিরদিনই ফিরোজের মনে একটা অদ্ভুত রসের সঞ্চার করে, কিন্তু আজ রসাপুত হবার অবকাশ তো ছিল কোথায়? অবে চান্দু, ইধার ले आओ ইধার, আরে চাউল নেহি গাম ले आओ, ছোলা ले आओ, জলদি করো জলদি, গুঁড়া দুধ জরুর লেগা। হরেক রকমের কথা। ফিরোজরা বুঝলেন যেহেতু এরা অবাঙালি, অতএব লোভটা গমের প্রতি। চাল রেখে দিয়ে গম নিয়ে যাচ্ছে, তবু রক্ষে। চাল থাকলেই বাঙালির চলবে, চলবে নাকি? অবাঙালিদের এতেই বোকা পেয়েছ? তারা যুদ্ধ করে ঢাকা শহর জয় করে নিয়েছে না? বিজিত সম্প্রদায়ের সমুদায় মাল মাত্তা মায়া আওরাতগুলি পর্যন্ত বিজয়ী সম্প্রদায়ের জন্য সেরে ফালাল। তা নিয়ে তারা যা খুশি করতে পারে। চাউল পছন্দ নয়, ভালো কথা, ইচ্ছে হলে পুড়িয়ে দেবে, তোমাদের জন্য রেখে দেবে কেন শুনি। কিন্তু এটা কি ধরনের কাণ্ড? সামরিক বাহিনীর প্রহরায় বাজার লুট হচ্ছে। কেন হবে না? সন্ধ্যের পর উঠেছিল কথাটা, ইসলামের আইনে এ তো জায়েজ।
বলেছিলেন আব্দুল ওদুদ সাহেব, ফিরোজের চাচাতো ভাইয়ের এক শ্যালক। চাচার বাড়ি থেকে ফিরোজ অন্য এক চাচাতো ভাইয়ের শ্যালকের বাসায় গিয়ে উঠেছিলেন। সন্ধ্যের পর সেই বাড়ির ছাদ থেকে সকলেই তারা দেখেছিলেন শান্তিনগর বাজার জ্বলছে। লুটপাট শেষ হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং লুণ্ঠন শেষ হবার পরেও ছিল কয়েক সমন চাল ও বাঙালিদের ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র। সেগুলো নিয়ে অবাঙালিরা করবে কি? অতএব তাতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। এই সব লুটপাট ও আগুন সম্পর্কেই মন্তব্য করেছিলেন ওদুদ সাহেব। ফিরোজ প্রতিবাদ করেছিলেন, ওই শালাদের ইসলামে ওটা জায়েজ হতে পারে, ওই ইসলাম আমরা মানি না। বস্তুত ফিরোজ ও ওদুদ সাহেবের মধ্যে ও বিষয়ে বিরোধের অবকাশ প্রায় ছিল না। অতএব কোনো তর্ক ওঠেনি, এমনি আলোচনা চলেছিল অনেকক্ষণ। কিন্তু সেটা সন্ধ্যার পরের ঘটনা। বর্তমানের ঘটনা হচ্ছে, গাড়ির গতি মন্থর হতে দেখে একজন সৈনিক এগিয়ে এলো তাদের পানে, এবং সৈনিকটিকে এগিয়ে আসতে দেখে ফিরোজের গাড়ি একেবারে থেমে গেল। ক্যালাং দাহে! চট করে একটা বুদ্ধি খেলে গেল সুদীপ্তর মাথায়। বিশুদ্ধ উর্দুতে প্রশ্ন করলেন, এইখানে গুল আহমদ কিরমানি সাহেবের বাসাটা কোথায় বলতে পারো? স্বয়ং ফেরেশতারও সে কথা বলার সাধ্য ছিল না, কিন্তু পাকিস্তানি সৈনিকের অসাধ্য কিছু থাকে নাকি? সে নির্দ্বিধায় বলে দিল, আগে বাড়াও, এগিয়ে যাও, এগিয়ে গেলেই পাবে। ফিরোজ গাড়ি নিয়ে এগোলেন। কিছুদূর এগোতেই ফিরোজের মনে হতে লাগল তিনি যেন একটা ভুতুড়ে শহরের মধ্যে গাড়ি চালিয়ে চলেছেন। এইখানে একটা মসজিদ ছিল না? হ্যাঁ, ওই তো ভুতুড়ে পোড়া বাড়ির মতো দাঁড়িয়ে আছে মসজিদটা। ওই মসজিদে সারাক্ষণই মানুষ থাকত, ফিরোজ বরাবর দেখেছেন। সেটা দেখার মতো জিনিস। নয় নামাজ চলছে, না হয় ওয়াজ, না হয় মিষ্টান্ন কিংবা গোস্ত রুটি বিতরণ। তা মানুষ কি ৫-১০ জন? ৫০-৬০-এর কম কোনো সময়ই নয়। এ না হলে দেশ গোল্লায় যাবে। কি করে ফিরোজ ভাবতেন। আর এ তো যে মিষ্টান্ন গোস্ত রুটি, এদের কে দেয় সেও ছিল ফিরোজের কাছে এক পরম বিস্ময়। সুদীপ তো এসব জানতেন না, কেননা এ পথে কখনো তার আসার দরকার হয়নি। অতএব গোটা মসজিদ শূন্য দেখে ফিরোজের মনে যে ভাবান্তর হল, সুদীপ্তর সেটা হয়নি। এবং সেই জন্যে বোধহয় হবে সুদীপ্তর চোখে যা পড়ল, ফিরোজ তা দেখেননি। এমনকি মসজিদের বারান্দায় একটা কুকুরকে আমিনা যে শুয়ে থাকতে দেখলেন, তাও ফিরোজের নজরে পড়েনি। চকিতের মধ্যে কেবল এইটুকু তিনি দেখলেন, গোলাগুলির ভয়ে লোকে মসজিদ ছেড়েছে। আমিনা দেখলেন, হায় হায়, যে মসজিদে মুসল্লি যায় সেখানে কুকুর। কিন্তু সুদীপ্তর দৃষ্টি গিয়েছিল ওপরে, মিনারের পানে, ওই যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। কিন্তু ওখানে একটা মৃতদেহ যেন। গাড়ি দ্রুত চলে গেল, বেশি কিছু দেখা গেল না আর। তাহলে সুদীপ্ত ঠিকই দেখেছিলেন। ওরা গাড়ি থামিয়ে নেমে খোঁজ নিলে একটি মৃতদেহকেই সেখানে দেখতেন। মসজিদের মিনারে মুয়াজ্জিনের প্রাণহীন দেহ। মুয়াজ্জিন কি মিনারে উঠে রাইফেল তাক করেছিলেন শত্রুর পানে? অবশ্যই গোলার আওয়াজ ওই এলাকায় গত দুদিনে বিস্তর শোনা গেছে, এবং একবারও আজান শোনা যায়নি। পার্শ্ববর্তী এলাকার মানুষ ২৬শে মার্চের ভোরে ফজরের আজান শোনেনি। সকলেই শোনেনি, সকলের কথা ওঠে না। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা কোনোদিনই আজান শোনে না, কিন্তু ওই সময় ঘুমোয়নি যারা, তারা নামাজ না পড়লেও আজানটা শোনে। ওই দিন আর তা শোনেনি। একেবারেই শোনেনি বললে কিছুটা ভুল বলা হয়। পাড়ার পেনশনপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বৃদ্ধ আব্দুল আলিম সাহেব প্রতিদিনের মতোই শুনেছিলেন, আল্লাহু আকবার। গোলাগুলির কর্কশ আওয়াজের মধ্যে সেই মোলায়েম আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের নিকট ঠিক রোজগার মতো সঙ্গীতময় মনে হয়েছিল কি? না, ঠিক অন্য দিনের মতো নয়। সেদিনের আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের কানে নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে বেহেস্তের আশ্বাসবাণীর মতো মনে হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। আল্লাহু আকবার আর দ্বিতীয়বার আলিম সাহেব শোনেননি, কিন্তু বিস্তর গুলিগোলার আওয়াজ শুনেছিলেন। পরহেজগার আলিম সাহেবের ভাষায় ওইগুলো ছিল শয়তানের গোঙানি। ওই শয়তানদেরকে মৃত্যুদশায় ধরেছে, তারই আলামত এই সব। কিন্তু শয়তানের গোঙানির কাছে আল্লাহর ডাক যে সয়লাভ হয়ে গেল, সে থেকে আজ পর্যন্ত আর আজান পড়েনি মসজিদে। অবসরপ্রাপ্ত জীবনে বৃদ্ধ সকল প্রকারের রাজনীতি চর্চা বাদ দিয়ে কেবলই নামাজ কালাম নিয়েছিলেন। কিন্তু হায় হায়, এ কি হল? জুমার নামাজের সময়ও কারফিউ উঠল না। হায় আল্লাহ, জীবনে প্রথম তাকে জুমার নামাজ বাদ দিতে হল। নাসারা ইংরেজ অধীনে দীর্ঘকাল চাকরি করেছেন, কখনো নামাজে কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়নি একদিনও। ওই বিধর্মীদের রাজত্বে যা কখনো হয়নি, আল্লাহ, তাই হল ইসলামী রাজ এই পাকিস্তানে। হিন্দুস্থান থেকে হিন্দুদের অত্যাচারে পালিয়ে এসেছেন এমন কিছু মুসলমানের সাথে তার দোস্তি আছে।
কিন্তু তারাও কেউ কোনোদিন বলে না যে সেখানে হিন্দুরা কোথাও মুসলমানদের জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। হিন্দুস্থানের মুসলমানদের নসিবে যা ঘটেনি তাই ঘটল এই পাক ওয়াতানে। আফসোস, ইয়া মাবুদ। ২৭ তারিখে কারফিউ উঠে গেলে লোকে যখন আক্রান্ত এলাকা ছেড়ে দিকবিদিকে নিরাপদ এলাকার সন্ধানে বেরিয়েছিল, বৃদ্ধ আলিম সাহেবও তখন বেরিয়েছিলেন মসজিদের পানে। মুয়াজ্জিন হঠাৎ আজান বন্ধ করলেন কেন? মানে কি আবার ঘটবে? তিনি তো আজানই দিচ্ছিলেন, আর কিছু তো করছেন না। তবে মসজিদে ঢুকে আলিম সাহেব কেঁদে ফেলেছিলেন হাউ হাউ করে। আল্লাহর ঘরের এই দশা! মসজিদের মেঝেতে রক্তের দাগ, অনেক রক্ত, এবং রক্ত এক জায়গায় নয়, সারা মসজিদ জুড়ে, নানা স্থানে, বিশেষ করে গ্রামের পাশে এবং কোণগুলোতে। মসজিদের মধ্যে ওরা মানুষ হত্যা করেছে। আহা, ওদের কি দোষ! মুয়াজ্জিন সাহেবই তো যত গোলটা পাকালেন। আজান দিতে উঠে সকলকে জানিয়ে দিলেন, আমরা এখানে আছি। ওখানে তারা ছিলেন সংখ্যায় ১৫-১৬ জন। যথারীতি এবাদত বন্দেগী চলছিল। শুক্রবারের রাত, এই রাতের ফজিলত বিস্তর। কেউ কোরআন পড়ছিলেন, কেউ তসবিহ জপছিলেন, কেউ পড়ছিলেন নফল নামাজ। এমন সময় বোধহয় ইসরাফিলের শিঙ্গা বেজে উঠল। দুনিয়া ফানা হতে শুরু করল নাকি? বাতি নিবিয়ে দোর বন্ধ করে সকলে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহকে ডাকতে ডাকতেই ভোর হল। এখন ফজরের নামাজ। সকলে চাইল ঘরের মধ্যেই চুপি চুপি আজান দিয়ে নিঃশব্দে নামাজ ছেড়ে নেওয়া যাক। কিন্তু মুয়াজ্জিন শুনলেন না। তিনি নিয়ম মাফেক অজু সেরে মিনারে উঠলেন। এখন আল্লাহর নামে ঘোষণা করবেন তিনি। আল্লাহর নামে সকল বালা মুসিবত দূর হবে। হবে নাকি? তোমরা যে আসলে সবাই ভণ্ড মুসলমান তা পাকিস্তানিরা জানেন না। গভর্নর ফিরোজ খান নুন জানতেন তোমাদের কারো খাতনা হয় না, অতএব সেই খান সাহেবের দেশবাসীগণ জানে তোমরা আদিতেই অমুসলমান থেকে গেছ। আইয়ুব খান জানতেন তোমরা সবাই হিন্দুদের গোলাম ছিলে, এখন আজাদ হওয়ার পরও সেই গোলামির প্রবৃত্তি তোমাদের মধ্যে থেকে যায়নি। অতএব তোমাদের মুখে আজানের ধ্বনি খাঁটি মুসলমানের মতো শোনায় না। পাকিস্তানি জামানদের কানে সেই রাতের আজান কেমন শুনিয়েছিল? ভূতের কানে রাম নামের মতো। অন্তত খুব অসহ্য লেগেছিল, তাতে সন্দেহ নেই। এবং অসহ্যকে সহ্য করে নেবার উদারতা জওয়ানদের কাছে আশা করো নাকি? অতএব এখন দেখ, সারা মসজিদ জুড়ে রক্ত। সেই রক্তের লোভেই এসে থাকবে কুকুরটা। এসে ফিরে যাবার সময় কি মনে করে? মল ত্যাগ করে গেছে। কিন্তু কোথায়? হায় হায়, ওইখানে দাঁড়িয়ে যে ইমাম খুতবা পাঠ করেন। আলিম সাহেব শিশুর মতো কাঁদলেন খানিক। তারপর গেলেন মিনারে। মৃত মুয়াজ্জিনের রক্তে ভেজা লাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং চলে এলেন। মসজিদে কুকুর প্রবেশের দুঃখ ভুলে গেলেন। হাঁ, লাভ ওইটুকুই। একটা বেদনাকে তো চাপা দিতে পারে আর একটা বেদনাই। ঠিক এই জন্যেই হবে প্রেস ক্লাবের দেয়ালে যে প্রকাণ্ড গর্ত ছিল, তার বিশেষ কিছু মনে হল না তাদের কাছে। রাজারবাগ পুলিশের সদর দপ্তর দেখার পর ওটা আর আদৌ আকর্ষণীয় ছিল না। তবু ফিরোজ তার গাড়ির গতি মন্থর করে একসময় প্রায় থেমেই গেলেন। এখানেও কামান দাগতে হয়েছিল নাকি? কেন? এখানে তো ছাত্র ছিল না, পুলিশ ছিল না। তবে আবার যুক্তিচারো। এই জন্যেই মরেছ তোমরা। যা দেখছ সব মেনে নাও, তবে পেছনে কোনো যুক্তি দেখতে চাও না। তাই তো সতর্ক হলেন ফিরোজ। দ্য পিপল, সংবাদ, ইত্তেফাক, এসব সংবাদপত্র অফিস যে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, তার হয়তো কোনো কারণ থাকতেও পারে। কিন্তু প্রেস ক্লাব থেকে কোনো পত্রিকা বেরোত নাকি? তা না বেরোলেও সাংবাদিক তো বেরোত। বিশ্ববিদ্যালয়ের কাঁচা ছেলেগুলো ওইখানে ঢুকে আড্ডা দিতে দিতে সব এঁচেড়ে পাকা হয়ে যেত না? অতএব এটাকে মূল শুদ্ধ উপড়ে ফেলে দাও। দেশের মধ্যে বানু বদমাইশের দল হচ্ছে শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক। নচ্ছারগুলো কেবলই দেশপ্রেম দেখানোতে ব্যস্ত হয়ে ওঠে। কেন? তাহলে এসব আচ্ছাদনরা দেশপ্রেমের পরীক্ষা দাও। কে কত মরতে পারো দেখি। কত শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা শহরে মরেছেন? হিসেবটা দিতে পারতেন সাংবাদিকরাই। সেই জন্যেই তো সাংবাদিকদের ওপর এত রাগ। দেখলে না, যত বিদেশি সাংবাদিক ঢাকায় ছিলেন সকলকে ঝেঁটিয়ে বের করে দিয়ে তারপর ওরা শুরু করেছে ধ্বংসযজ্ঞ। কিন্তু ঝাড় দেবার সময়ও তো কিছু এড়িয়ে যায়। দু একজন সাংবাদিকও যদি এড়িয়ে গিয়ে থাকেন, আল্লাহ, অন্তত একজন বিদেশি সাংবাদিক যেন থাকেন শহরে। তাতে কিচ্ছু লাভ নেই। বাইরের লোক একটু শুধু জানবে কিভাবে আমরা সবাই মরলাম, সেইটুকু শুধু জানবে সকলে। শুধু সকলকে জানানোর জন্যেই মাঝে মাঝে ছবি নিতে ইচ্ছে করছে ফিরোজের। এই স্থান ও কাল থেকে কিছু দূরে যারা আছেন বা থাকবেন, তাদের জন্যের কিছু ছবি তো নিয়ে রাখতেই হয়। তা নইলে তারা আমাকে ক্ষমা করবেন কেন?
ইতিহাস তথ্যপঞ্জি দেবে, কিন্তু কিছু দেখতে পারবে তো? দেখাতে জানে সাহিত্য এবং ছবিও। ফিরোজ তো ছবি আঁকতে জানেন না। অতএব বৃষ্টির ধারা জলের তৃষ্ণা কলের জলেই মেটানো যেতে পারে, ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা যেতে পারে, কিন্তু মেয়েদের যে প্রবল আপত্তি। ভাই, চারপাশে দেখেছেন না, একটা জনপ্রাণী নেই, গাড়ি থামাবেন না। তুমি আমাদের সকলকে মারবে, সবখানে গোয়ার তুমি চলে নাকি? তুমি হলপ করে বলতে পারো এখানে কোথাও আর্মি লুকিয়ে নেই? তা থাকতে পারে। মীনাক্ষীর যুক্তি ফেলে দেওয়া যায় না। ফিরোজ আর নামলেন না গাড়ির থেকে। তবে গন্তব্যস্থলে পৌঁছনোর সোজা পথও ধরলেন না। গন্তব্যস্থল তার কোনটা? হ্যাঁ, পুরনো ঢাকাই বটে, এবং আমিনাও জানিয়ে দিয়েছেন তিনিও পুরনো ঢাকাতেই যাবেন। স্বামী স্ত্রী সন্তান নিয়ে আপাতত খালার বাড়িতে উঠবেন। রাস্তার নাম ও বাড়ির নম্বর শুনে ফিরোজ বুঝলেন আমিনারা যেখানে যেতে চাইছেন সেটা অন্য রাস্তায় হলেও তার গন্তব্যস্থল থেকে সামান্যই দূরে। গাড়িতে 2-3 মিনিটের বেশি লাগবে না। অতএব হাতে যেটুকু সময় আছে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাওয়া যাক। অবশ্যই স্বাভাবিক অবস্থায় এই ইচ্ছাটা ফিরোজের মনে জাগত না। সুদীপ্তও বাধা দিতেন। হ্যাঁ বটে, কারফিউ আরম্ভ হতে এখনও দেরি আছে, এবং দুষ্কর্ম তারা যা শুরু করবে সেই কারফিউ শুরু হলে পর, যেন কোনো দিক থেকে কেউ পালাতে না পারে। তাহলেও ঘরের বাইরে এখন যত কম থাকা যায় ততই ভালো। অতএব সোজা পথ ধরে কোনো একটা ঘরে পৌঁছনোই তো বুদ্ধিমানের কর্ম। সুদীপ্তাও সেই কথা বলতেন, কিন্তু এখন কিছুই বললেন না। তাদের সকলকেই কেমন একটা নিশিতে পেয়েছে। নিশি পাওয়া ব্যক্তির মতো ফিরোজ গাড়ি চালিয়ে চললেন, এবং অন্যরা দেখতে 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 চললেন। জনমানবহীন রাস্তার দুপাশে মাঝে মাঝে গুলিবিধ্বস্ত বাড়ি, মানুষ, পুড়িয়ে দেওয়া জনপদের চিহ্ন, কয়েকটা দেখলেই আর কোনো বৈচিত্র্য পাওয়া যায় না। ধ্বংসের কোনো বৈচিত্র্য থাকে বৈচিত্র্য সৃষ্টির মধ্যে, কিন্তু এই বৈচিত্র্যহীন ধ্বংসলীলা দেখে বেড়ানোর মধ্যে কি একটা নেশা আছে যেন। সারি সারি স্বল্প মূলধনের দোকান, নিম্ন মধ্যবিত্তরা কোনো মতে টিন দিয়ে বানিয়ে ব্যবসা করে খাচ্ছিল, সব ওরা পুড়িয়ে দিয়েছে। একটা দেয়াল ঘেরা বাড়ির বিপুল আঙিনায় পোড়া মোটর গাড়ি দেখা গেল অন্তত 25-30 খানা। ভিতরে একটা গাড়ি মেরামতের কারখানা ছিল। একজন রিকশাচালক সহ রিকশাটা পথের পাশে কাত হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যায় রিকশা নিয়ে পালিয়ে যাবার সময় পাশ থেকে গুলি করেছে। তার শিথিল মুঠিতে রিকশার হ্যান্ডেল তখনও লেগেছিল। আহা, ওই দেখো দেখো, গাছের ডালে কিশোর বালকের লাশ ঝুলছে। ঘন ঝাঁকড়া গাছ দেখে সেখানে নিরাপদ আশ্রয় খুঁজেছিল বালকটি, কিন্তু ঝাঁকড়া গাছ দেখলেই সেখানে এলোপাথাড়ি গুলি করেছে ওরা। সেই গুলিতে সে মারা গেছে, কিন্তু ঘন ডালের ফাঁকে শরীর আটকে গিয়ে মাথাটা নিচের দিকে ঝুলছে। এখানে এটা একটা স্কুল ছিল, আর ওখানে ওটা দৈনিক পত্রিকার অফিস ছিল, কিন্তু নেই। আর্মি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস মানে যে এতখানি তা এখানে না এলে বিশ্বাস করা শক্ত হতো। দরজা জানলা থেকে শুরু করে প্রত্যেকটি মেশিন, কাগজপত্র সব গলে পুড়ে একাকার হয়ে গেছে। শ্মশানের কঙ্কালের মতো উলঙ্গ দেয়াল কোনো মতে দাঁড়িয়ে, এবং এমনি সব দৃশ্যাবলীর অপূর্ব মিউজিয়াম সমগ্র ঢাকা নগরী।